আসসালামু আলাইকুম, দিস ইজ ইউর ব্রাদার সাজিদ রহমান। আজকে একটা বিষয় লক্ষ্য করলাম, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আমি মাত্র একটা ফেরি পার হলাম। ফেরিতে কর্মরত যারা থাকে, অর্থাৎ ফেরির যে ভাড়া আছে, যেগুলো ভাড়াগুলো যারা কালেকশন করে, কালেক্টর যারা, তারা আজকে দেখলাম এটা অনেক আগের থেকেই চলে আসতেছে এবং এর আগে যে গভর্নমেন্ট ছিল তার সময় থেকে এটা হয়ে আসছে। এখন আরও এটা বেশি আকার ধারণ করছে। কি, আমি এটা আপনাদেরকে একটু ক্লারিফাই করি। সেটা হচ্ছে, ধরেন প্রাইভেট কার, হ্যাঁ, প্রাইভেট কারের একটা ভাড়া আছে যেটা নিয়ার অ্যাবাউট 100 টাকার মতো। আবার পিক আপ যেগুলা, ছোটো পিক আপ, এগুলো হচ্ছে 150 টাকা, ট্রাক 200 টাকা, 150 টাকা, 200 টাকা এরকম। তো আজকে আমি আমার সামনে থেকে একজনের ভাড়াটা কালেক্ট করলো। এটা হচ্ছে ছোট যেই পিক আপ আছে সেই পিক আপ, ট্রাক ড্রাইভার যে ছিলেন, ছোট পিক আপ ড্রাইভার, সরি। তো উনি হচ্ছে যখন বললো 150 টাকা, উনি 500 টাকার নোট দিলেন, দিয়ে বললেন যে আমাকে একটা স্লিপ দেন। আচ্ছা, স্লিপে টাকার অ্যামাউন্ট খুব সম্ভবত লেখা ছিল না, হ্যাঁ, কারণ লেখা থাকলে উনি হয়তো জিজ্ঞেস করতেন না। তো উনি জিজ্ঞেস করলো যে ভাই কত ভাড়া, বলল এবার ফেরির যে কালেক্ট করছে টাকা, উনি বলল যে 150 টাকা। তো 150 টাকা, তো উনি একটু অবাক হলো যে কেন 150 টাকা, এটা তো হচ্ছে ছোট গাড়ি। তখন বলল 135 টাকা হচ্ছে গাড়ির ভাড়া আর 15 টাকা হচ্ছে বকশিস। তো কথাটা হচ্ছে যে উনি হয়ে গেলেন। উনি হচ্ছে বলল যে আমি 2 দিন আগেই গিয়েছি, আমার থেকে 120 টাকা নিয়েছিল। তো উনি বললে, ওই ভদ্রলোক উত্তর দিল যে আমি 1 সপ্তাহ থেকে ডিউটি করছি, 1 সপ্তাহ ধরে, আমি তো আপনাকে পাইনি, আপনি 2 দিন আগে কীভাবে 120 টাকা দিয়ে পার হয়েছে। আচ্ছা, এইটা গেল আজকের একটা ঘটনা। এর আগেও একদিন আমি একটা জিনিস খেয়াল করলাম, সেটা হচ্ছে এই যে ফেরির ভাড়াটা, হ্যাঁ, এটা ভেরিয়েবল। মানে কেন ভেরিয়েবল? এখানে কোনো গভর্নমেন্ট এমপ্লয়ি আসলে তো ধরেন একেবারে ছোট যে কর্মকর্তা আছে, মানে আমি যদি 14 গ্রেডের বা 16 গ্রেডের কোনো কর্মচারীর কথা বলি, সে আসলেও রিকোয়েস্ট করলে তার ভাড়া দিতে হয় না, তার মোটরসাইকেল থাকুক বা তার গাড়ি থাকুক বা যেটাই থাকুক তার। আচ্ছা, সে পুলিশ হতে পারে, সে র্যাব হতে পারে, সে বিজিবি হতে পারে, সে অন্য টিচার অথবা অন্য কোনো প্রফেশনাল হতে পারে, সরকারি চাকরিজীবী। আচ্ছা, দ্বিতীয়ত কোনো মন্ত্রী, কোনো এমপি, এই ধরনের কোনো ব্যক্তিত্ব আসলে তো ফেরি সাথে সাথে তাদের গাড়ি নিয়েই, মাশাআল্লাহ, এখানে আসলে আমি একটু আসলে একটা মোমেন্ট নেই। তো যা বলছিলাম যে আগের দিন আমি একটা গাড়ি নিয়ে পার হচ্ছিলাম, তখনও সেদিন এরকম একটা ঘটনা ঘটেছে। আজকে তো বাইক নিয়ে আসছি, সেদিন হচ্ছে বাইক ছিল না সাথে। তো সেদিন হচ্ছে আমাদের কাছে যেই টাকা চাওয়া হলো, আমার যে গাড়ির ড্রাইভার সাহেব ছিলেন, উনি জিজ্ঞেস করলো যে ভাড়া তো বেশি চাচ্ছেন আপনি, 30 টাকার মতো। উনি বললো যে 30 টাকা বকশিস। আমার ড্রাইভার সাহেব আর তর্ক বিতর্ক না করে উনি হচ্ছে দিয়ে দিলেন টাকাটা। যেই ভদ্রলোক এই কালেকশন করছেন তাকে জিজ্ঞেস করলাম যে ভাই, বকশিসটা কি ঐচ্ছিক নাকি বাধ্যতামূলক? মানে উনি তার প্রতি উত্তরে বললেন, না চাইলে তো কেউ দেয় না ভাই, এই জন্য আমরা এটা চেয়ে নেই। মানে উনি ওটা বলতে চাইলেন না যে এটা বাধ্যতামূলক, বাট ইনডিরেক্টলি বললেন যে এটা বাধ্যতামূলক, যে না চাইলে কেউ দেয় না, এটা আমরা চেয়ে নেই। এখন কথা হচ্ছে, ফেরির যারা লোকগুলো আছেন, এনারা কি সরকারি চাকরির আওতাভুক্ত কিনা, আওতাধীন কিনা, এবং যদি আওতাধীন না হয় কোনো স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান অথবা কোনো প্রজেক্টের আন্ডারে এনাদের এমপ্লয়মেন্ট কিনা, অথবা কোনো ইজারাদার যারা আছেন তাদের আন্ডারে এনাদের এমপ্লয়মেন্ট কিনা, এইটা আসলে আমার জানার বিষয়। এবং দ্বিতীয় আর একটা পেশা আছে, এরকম আসলে বাংলাদেশে শত শত মিস্ট্রি আছে, যা আসলে এই সংশ্লিষ্ট ডিপার্টমেন্টের লোকজন ছাড়া সাধারণ মানুষ তাদের কাছে এক প্রকার এই ধরনের বাধ্য টাইপ। হ্যাঁ, কীরকম? ধরেন বাসা বাড়িতে আপনারা যারা সিটি কর্পোরেশন অথবা পৌরসভার আন্ডারে থাকেন, আপনারা নিশ্চয়ই জানেন যে বাসা বাড়িতে সিটি কর্পোরেশন কর্তৃক ময়লা নেওয়ার জন্য কিছু লোক অ্যাপয়েন্ট করা থাকে। সিটি কর্পোরেশন থেকেই গাড়িতে এসেই ময়লা নিয়ে যায় বাড়ি বাড়ি থেকে। আমাদের বাড়ির যত ময়লা আবর্জনা আছে, যে বজ্রগুলো আছে, এগুলো আমরা একটা বিনে সংরক্ষণ করি, সেখান থেকে সিটি কর্পোরেশন বা পৌরসভার লোক এসে সেটা কালেক্ট করে। আচ্ছা, কোনো কোনো জায়গায় এটা কমপ্লিটলি ফ্রি। আমি যদি আমার এরিয়ার কথা বলি, যদি
কেউ ডিটেইল জানতে হয়, আমি ডিটেইল মানে সিটি কর্পোরেশন ওয়ার্ড নাম্বার কত, মহল্লা কি, থানা কি, আমি ডিটেইল দিব যদি প্রয়োজন পড়ে। আমি জাস্ট এখন রাফলি বলতে চাচ্ছি যে আমার ওয়ার্ডে এইটার জন্য মান্থলি একটা সাবস্ক্রিপশন আছে, এবং এটা যদি আপনি কোনোভাবে দিতে ডিনাই করেন তাহলে তারা ময়লা নেবে না আপনার বাসা থেকে, দ্যাটস ফর শিওর। এখন কথা হলো যে আপনি দিবেন কি দিবেন না, এটা আপনার ব্যাপার। অর্থাৎ আপনি মানে আপনাকেও বাধ্য করা হচ্ছে কিন্তু ইনডিরেক্টলি, তাই না? একদিন আমি কথা বললাম যে ওনাদের সাথে খুব বিনয়ের সাথেই জিজ্ঞেস করলাম যে ভাই, কারণ এনারা তো একেবারেই মানে নিডি ফ্যামিলির মানুষ, এবং কষ্ট করে মানে একেবারে আক্ষরিক অর্থে মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করছে, যা 2025 সালে এই বাজারে তাদের জন্য ওই টাকা দিয়ে, যদি ওই টাকাটা তারা সম্পূর্ণ ভোগ করেও থাকে, তারপরে ওই টাকা দিয়ে তাদের সংসার কন্ডাক্ট করা খুবই খুবই টাফ, মানে কোয়াইট ইম্পসিবল বলা যায়। আমি ভদ্রলোককে একদিন জিজ্ঞেস করলাম যে ভাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আচ্ছা, আমি ওয়ান বাই ওয়ান আসতেছি। আজকেও একটা ইনসিডেন্ট হয়েছে। আনফর্চুনেটলি ওই সময় আমার ক্যামেরাটা ব্যাগের মধ্যে ছিল, আমি ক্যামেরাটা হেলমেটও মাউন্ট করা ছিল না। এনিওয়েজ, যা বলছিলাম যে আমি ওই ভদ্রলোককে একদিন জিজ্ঞেস করলাম যে ভাই, আপনাদের কি সিটি কর্পোরেশন থেকে নিয়োগ দেওয়া হয়েছে? তাদের সিটি কর্পোরেশন থেকে কি আপনাদের মান্থলি কোনো ভাতা দেওয়া হয়? তখন উনি বললেন যে আমরা সিটি কর্পোরেশনের কোনো লোক না। আমি বললাম ওকে ফাইন, তাহলে আপনারা কীভাবে চলেন? বলল যে এইখান থেকে আপনাদের বাড়ি থেকে যেই টাকাটা নেই তার কিছু অংশ, বেশিরভাগ অংশ আমরা পাই। তার মানে এই যে এক একটা বাড়ি থেকে, কোনো বাড়ি থেকে 60 টাকা, কোনো বাড়ি থেকে 100 টাকা, কোনো বাড়ি থেকে 200 টাকা, 200 টাকার বেশি মনে হয় না কোনো বাড়ি থেকে দেয় মান্থলি এই ভদ্রলোকদের। মানে মানুষের কনসার্ন হচ্ছে কেন দিব, এই সার্ভিসটা তো আমার মানে গভর্নমেন্ট সার্ভিসের মধ্যে পড়বে, গভর্নমেন্ট সার্ভিসের মধ্যে। এই ভদ্রলোক এক হাত ছেড়ে দিয়ে আমার যে হেডলাইট জ্বলছে সেইটা আমাকে ইশারা দিচ্ছে। আমি কীভাবে বুঝাই যে ভাই এই লাইট জ্বলবে, এই লাইট বন্ধ হওয়ার না। তো কথা হচ্ছে যে এই টাকাটার কিছুটা অংশ তারা পায়, সম্পূর্ণ অংশটুকুও না। এখন মাই কনসার্ন ইজ দ্যাট আরও অনেকগুলো প্রফেশনের কথা আমার ওয়ান বাই ওয়ান মনে হচ্ছে। সেটা হচ্ছে আমরা অনেক সময় পোস্তগোলা ব্রিজে দেখি চাঁদা নিচ্ছে। আমরা মেজরিটি এইটাকে বিলিভ করি, আমরা অনেকে জানি যে ওইটা আসলে গভর্নমেন্টের কোষাগারে কোনো যায় নাই, টাকাটা কমপ্লিটলি চাঁদাবাজি। আমরা যারা ফেরি পারাপার করতাম পদ্মা ব্রিজ হওয়ার আগে, যাদের মনে আছে তারা নিশ্চয়ই মনে করতে পারবেন যে BIWT এর অফিসের ওইখানে কিছু কতিপয় লোক মোটরসাইকেলের জন্য মানে অ্যাজ ফার অ্যাজ আই ক্যান রিমেম্বার যে 30 টাকা বা 35 টাকা এরকম একটা টাকা রাখতো। এইটা নিয়েও অনেকের মধ্যে ডিবেট হইতো, এটা নিয়ে অনেকে আর্গু করতো যে এই টাকাটা কাকে দিচ্ছি আমি। ওকে, ফেরিতে তো 70 থেকে 80 টাকার মতো একটা চার্জ নিচ্ছে। শিমুলিয়া, কাঁঠালবাড়ি আর ফেরিঘাটের কথা বলছি, আমি ফেরির কথা বলছি। সেখানে আমি এই টাকাটা কেন দিব, বা এইটা নিয়েও মানুষের মধ্যে আসলে অনেক কন্ট্রোভার্সি দেখেছি, বিধায় বললাম। আর একটা প্রফেশন আছে, সেটা হচ্ছে লাইনম্যান। আপনারা নিশ্চয়ই জানবেন, আপনাদের বাসা বাড়িতে আবারও আসছি যে যদি সিটি কর্পোরেশন অথবা পৌরসভার আন্ডারে আপনাদের বাসা বাড়ি হয়ে থাকে, তাহলে আপনারা নিশ্চয়ই জানবেন যে আপনার যদি ফেজে কোনো প্রবলেম হয়, আপনার ইলেকট্রিক্যাল কোনো ম্যালফাংশন হয় বা কোনো ধরনের কোনো ইস্যুস হয়, তখন আপনি যাদেরকে কল করেন, অর্থাৎ WZPDCL অথবা ওজোপাটিকর কোনো লোককে আপনি নক করলেন, তারা হচ্ছে লাইনম্যান, রাইট? এইখানে আপনার বাসা বাড়িতে সার্ভিস দেওয়ার জন্য যারা আসে, বাসা বাড়ি বলতে আপনার যে ফেজ আছে, আপনার লাইনটা এই ধরনের যে খাম্বাগুলো আছে, এই খাম্বাগুলোতে যেখানে সংযোগ আছে, এই ফেজে যত প্রবলেম হয় মিটার থেকে ফেজ পর্যন্ত যারা এই সার্ভিস দেয়, অথবা আপনি নতুন মিটার সংযোগ নিলে যারা এসে আপনাকে ইনস্টল করে দিয়ে যায়, এদেরকে আমরা লাইনম্যান হিসেবে চিনি। তো এনারা কেউই গভর্নমেন্ট এমপ্লয়ি না, আনফর্চুনেটলি। এটা আপনাদের এলাকার কথা আমি জানি না, আমি সব বলছি আমার এক্সপিরিয়েন্স করা থেকে এবং আমার নিজের জীবন থেকে নিয়ে বলছি যে আমার বাসাতে যেরকম হয় বা আমার এলাকায় যেরকম হয়, আমি সেটাই আপনাদেরকে বলছি যে এদের দেখবেন লাইনম্যান যে হয়, যে ভদ্রলোক, সে কিন্তু বলা যায় অলমোস্ট একটা মানে নবাবে জীবনযাপন করেন, এবং সে কিছু লোকজনকে রিক্রুট করেন, যেখানে মাশাআল্লাহ ওয়েদারটা আর একটু সুদিং হইলে, রোদের যেই তাপদাহ এটা যদি আর একটু শান্ত হতো,
তাইলে স্বস্তির কিছু ব্যাপার থাকতো। আর একটু বলছিলাম লাইনম্যানের কথা। তো এই লাইনম্যানগুলো যারা আসেন তাদেরকে আপনারা দেখবেন যে জিজ্ঞেস করবেন, কথা বলবেন এনাদের সাথে, এনাদের বেশি বেশি সম্মান প্রদর্শন করবেন। যতটুকু আপনার মনে করছেন যে তারা পাওয়ার যোগ্য না, তার থেকেও বেশি তাদের দিবেন, তাদেরকে সালাম দিবেন। আপনি মুসলিম হইলে তাদেরকে সালাম দিবেন। তারপরে যদি দেখেন যে না ঠিক আছে অন্য ধর্মাবলম্বী, সেক্ষেত্রে ভিন্ন ইস্যু। বাট এনাদের সাথে যত দূর সম্ভব সর্বোচ্চ আচরণটা, আপনার সর্বোত্তম আচরণটা এনাদের সাথে করার চেষ্টা করবেন। রাদার যত আপনি একটা বিশেষ ক্যাডারকে দেখে, আপনি সরকারি বড় কর্মকর্তাকে দেখে করেন, উঠে দাঁড়ায় তাকে সম্বোধন দেন, উঠে দাঁড়ায় তাকে সম্মান প্রদর্শন করেন, আপনি করবেন কি করবেন এটা কমপ্লিটলি আপনার ব্যাপার। আমি যদি আমার দিক থেকে বলি তাহলে এই ধরনের যারা আছেন, একেবারে নিডি ফ্যামিলির নিম্ন আয়ের মানুষ যারা আছেন, আপনি যদি দিয়ে থাকেন তাদেরকে সম্মান, তাদেরকে সালাম, আলহামদুলিল্লাহ। যদি না দিয়ে থাকেন চেষ্টা করবেন আপনার সর্বোচ্চটা দেওয়ার জন্য। তো এনাদের সাথে যখন আপনারা কথা বলবেন তখন দেখবেন যে এনারা ম্যাক্সিমামই, নট এভরিওয়ান, ম্যাক্সিমামই 80 to 90% আমার দেখা মতে আর কি, আমি আবারও বলছি এটা আমার দেখা মতে, আমি আমার এলাকার কথা বলছি। এখানে যদি কেউ বলেন যে না ভাই এটা আপনার একটা রং ক্লেইম হচ্ছে, এরকম কিছুই হয় না। একদম যারা এর জন্য এমপ্লয়েড থাকে তারাই আসলে এই সার্ভিসগুলো দেয়, আপনি ভুল বলছেন। আমি ওই যে বললাম তো, যদি এইটা কারো প্রমাণের প্রয়োজন হয়, আমি আমার জায়গা থেকে, আমার এলাকা থেকে আমি তাদেরকে দেখাতে পারবো। এবং তাদের যে সরকারি খাতায় কোনো নাম নাই, অর্থাৎ সরকার থেকে কোনো ধরনের ভাতা অনুদান পায় না, এইটা আমি আপনাদেরকে দেখাতে পারবো। মানে অ্যাকর্ডিং টু দেম, তাদের সাথে আমার যতটুকু কথা হয়েছে সেই অনুপাতেই আমি বলছি। একসাথে তো সবাই মিথ্যা কথা বলবে না, বা সবাই এটা শুধু শুধু কেন বলবে। আপনি একটা জায়গায় জব করেন, আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে যে ভাই আপনি কি অমুক জায়গায় আছেন বা অমুক জায়গায় চাকরি করছেন, আপনি কেন ডিনাই করবেন? যদি মানে আপনার ডিনাই করার তো কোনো কারণ থাকতে পারে না, তাই না? যদি নেহাতি আপনি কোনো অনৈতিক কর্মকাণ্ডে বা অনৈতিক কোনো চাকরি যদি আপনি না করে থাকেন, বা অনৈতিক কোনো কাজের সাথে যদি আপনি জড়িত না হয়ে থাকেন। ওয়েল, তো তাদের সাথে যখন আমরা কথা বলি তখন শুনতে পাই যে না, তারা আসলে গভর্নমেন্টের কেউ না। এই যে যারা লাইনম্যান আছেন তাদের একটা স্যালারি তো মাস্ট গভর্নমেন্ট থেকে আসে, এবং তারা এই লোকগুলোকে কোনো চুক্তির বেসিসে বা তাদের থেকে কোনো টাকা পয়সা নেয় কি না এটা জানি না। এটা খোঁজ নিলে দেখা যাবে যে লক্ষাধিক টাকা, কয়েক লক্ষ টাকা হয়তো তাদের থেকে নিয়ে তাদেরকে এই সমস্ত জায়গায় চাকরি দিয়েছে তারা। এবং আমি দেখেছি প্রাইমারি স্কুল টিচার, আমাদেরই সমসাময়িক একজন, তাকে আমি দেখেছি সে প্রাইমারি স্কুল টিচার হয়েছে। সে স্কুলে কখনোই যেত না, সে একটা লোককে নিয়োগ করেছে। অবশ্যই সেটা শহর এলাকায় না, মফস্বল বা গ্রাম এলাকার কথা বলছি। একজন টিচারকে নিয়োগ করেছে, সে টিচারও না, সে একজন কৃষক মানুষ, বাচ্চা কাচ্চাদের হয়তো সামলাইতে পারে, পড়াইতে পারে কিনা জানি না। ব্যাপারগুলো হচ্ছে কি দেখেন, মাছের তেলে মাছ ভাজাও না। এখানে কথা হচ্ছে যে আপনি আপনার মাছও সরাই নিচ্ছেন, আপনি আপনার তেলও সরাই নিচ্ছেন। এবার বাইরে থেকে মাছ আনছেন, যে দিচ্ছে আপনাকে তার থেকে তেল সংগ্রহ করছেন, তার তেলেই তার মাছ ভাজছেন, তাকে দেখা যাচ্ছে মাছের একটা অংশ থেকে আপনি কিছু অংশ তাকে দিচ্ছেন। তো ব্যাপারটা হচ্ছে এরকম যে আপনাকে তো সরকার যে টাকা নিচ্ছে সেটা আপনি নিচ্ছেনই, আপনার জায়গায় আরেকজনকে বসাচ্ছেন, তার থেকেও টাকা খাচ্ছেন, তার থেকেও এককালীন বেশ কিছু টাকা নিয়ে তাকে মান্থলি একটা সামান্য অঙ্কের টাকা দিচ্ছেন। আচ্ছা, তো এইটাও আমি দেখেছি, এবং এটা দীর্ঘদিন এই ভদ্রলোক এই কর্মকাণ্ড চালিয়েছে। এরপরে তাকে দেখলাম যে সে সাব ইন্সপেক্টর হয়েছেন। সে বিসিএস দিয়েছিল, হয়তো বিসিএসে হয়নি, পরবর্তীতে এসআইতে তার পরীক্ষা ছিল। ভদ্রলোক এখন বহাল তবিয়তে, আগের গভর্নমেন্টের সময় তার নিয়োগ হয়েছে, বাট এখনও সে বহাল তবিয়তে চাকরিরত আছেন এবং চাকরি করছে। সো তার আরও অনেক কর্মকাণ্ড আছে, আমি ডিটেইলে না গেলাম। তো এরকম অনেক লোককেই দেখবেন, আপনার আমার হয়তো পরিচিত, আপনার আমার আশেপাশেই হয়তো আছে। আমরা হয়তো কেউ আগ্রহ করে বলি না, হয়তো আমরা কেউ মজা করি, আমরা কেউ মজা নেই, অথবা আমরা কেউ ইগনোর করি। এই ব্যাপারগুলো আমরা আসলে কখনোই আমলে নেই না। আমাদের কাছে মনে হয় যে আরে ওর হিসাব ও দিবে, আমার কি দরকার, আমারটা তো নিয়ে করছে না, আমি কেন এর মধ্যে শুধু যাব, তাই না? আমরা কিন্তু অনেকে এই টাইপের মেন্টালিটি প্রদর্শন করি। ওকে, তো
এই যে যেই শুরু থেকে বললাম যে ফেরির যেই টাকা আছে, টোল আছে, এটা যারা আদায় করে, ময়লা যারা কালেক্ট করে বাসাবাড়ির, তারপরে লাইনম্যান অর্থাৎ বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন হলে, মিটার সংযোগ করতে হইলে মিটার প্রতিস্থাপন করতে হলে, ফেজে কোনো প্রবলেম হলে যারা আমাদের বাসাবাড়িতে এসে সার্ভিসটা দেয় তাদের কথা বললাম। তারপর বললাম হচ্ছে প্রাইমারি স্কুল টিচারের কথা বললাম, যে এরকম একজন স্কুল টিচারকেও আমি দেখেছি। সো এরকম অনেকে আছে ভাই, অনেক জায়গায় এরকম আছে। এবার ঠিকাদার যে সমস্ত প্রতিষ্ঠান আছে প্রাইভেট, তাদের কথা তো আর নাই বলি। হ্যাঁ, প্রাইভেট বলেন গভর্নমেন্ট বলেন, তো কিছুদিন না আমার কাছে না এগুলো খুব মানে টু বি ভেরি অনেস্ট ব্রেথ ট্রেকিং ভিউ মনে হয়। দেখেন হাঁস পানি খাচ্ছে, হাঁসটা গোসল করছে, খেলা করছে, মানে কি সিনারিও! মাশাআল্লাহ, এই দেখেন পুরা মাঠ মাঝখানে একটা পুকুরের মতো, মানে কি জোস। আর এই সময় যখন হচ্ছে পদ্ম ফুল ফুটে, শাপলা ফুটে, তখন তো আরও মেসমারাইজিং। মাঝে মাঝে এই জিনিসগুলো দেখে আসলে কিছুটা ক্লান্তি, কিছুটা গ্লানি দূর হয়। আবার যখন আল্লাহ আমাদের প্রত্যেকের জীবনকে সহজ করুক, জীবন জীবিকা আমাদের সহজ করে দিক, হক হালালভাবে চলার তৌফিক নসিব করেন। তো যা বলছিলাম, এই লোকগুলো যারা আছেন তাদের আসলে কি মানে কোনো অভিভাবক আছে? অভিভাবক বলতে আমি সরকারকে বোঝাচ্ছি। তারা যেহেতু সরকারি অধিভুক্ত নয়, তাহলে এইটা কি আসলে লিগ্যাল কিনা, এবং যদি ইলিগাল হয় এইটার এগেইনস্টে কেউ কখনো কোনো অ্যাকশান নিয়েছে কি না। আমি বরাবরই যেটা পারি, আমার যতটুকু ক্ষমতা যে আপনাদের সাথে শেয়ার করা, আমি ততটুকুই করি এবং ততটুকুই করবো ইনশাআল্লাহ, যতদিন আমার স্কোপ আছে, যতদিন আমি আপনাদের সাথে কানেক্টেড আছি, ততদিন পর্যন্ত। তো এইটাই হচ্ছে কথা। যদি কেউ এই ক্ষমতাধর হন বা এনাদের মধ্যে কেউ হয়ে থাকেন আমার অডিয়েন্স, তাহলে আমাকে জানাবেন কাইন্ডলি যে আসলে আমি যে কথাগুলো বললাম এরকম আসলেই হয় কিনা, নাকি শুধু আমার সাথেই এরকম হচ্ছে বা আমি শুধু এরকম ফেস করছি। কাইন্ডলি আমাকে জানাবেন। তো আজকে যে ব্যাপারটা আলোচনা করলাম, এইটা আপনাদের কনসার্নের জন্য, যারা আসলে ক্ষমতাধর আছেন বা যারা চাইলেই আসলে কিছু করতে পারেন, তাদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করলাম। যদি পসিবল হয়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনা সম্ভব হয়, তাহলে আনার চেষ্টা করবেন দয়া করে। যদি আমাদের কোনো সাহায্য সহযোগিতা লাগে আপামর জনসাধারণের, তাহলে আমাদেরকে জানাবেন ইনশাআল্লাহ। আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চটা ইনশাআল্লাহ চেষ্টা করব। এই কথা দিয়েই, এই ঘটনা দিয়েই আজকের ভিডিও এখানেই শেষ করছি। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আল্লাহ আপনাদের সকলকে ইমানে ও সুস্বাস্থ্যে ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।